আসসালামু আলাইকুম। ইস্তাম্বুল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সরোয়ার আলম। ইরান, ইসরায়েল, আমেরিকা, মধ্যপ্রাচ্য চতুর্মুখী এই যুদ্ধ থামার কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধে ইরান যেমন বলছে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, আমেরিকাও তেমনি বলছে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। ইসরায়েলও বলছে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। কিন্তু যুদ্ধের মাঠে এখন যে খেলাগুলো চলছে, এই খেলাতে কে কতটা এগিয়ে আছে, কোথায় কি ঘটছে, এটা নিয়েই আজকের এই লাইভ, আজকের এই অনুষ্ঠান। সর্বশেষ তথ্যগুলো দিয়ে আমি লাইভটা শুরু করব এবং পরবর্তীতে আমার বিশ্লেষণগুলো করব। আপনাদের কাছ থেকে যদি প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব আমার পক্ষে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ যে ব্রেকিং নিউজ যদি বলি, সেটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে তিনি একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে দিতে চাই, গতকাল খার্ক দ্বীপে এবং তার পাশে আবু মুসা দ্বীপে, এই দুটো দ্বীপে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণগুলো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুটো দ্বীপ থেকে, দুটো শহর থেকে। একটা শহর হচ্ছে আল খাইমা, রাস আল খাইমা, আরেকটা শহর দুবাইয়ের কাছে। এরপরে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে এখন সংযুক্ত আরব আমিরাতের শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলোকেই আমরা টার্গেট করব না, বরং যেই সমস্ত শহরকে আমাদের দিকে রকেট নিক্ষেপ করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেই সমস্ত শহরকেও আমরা টার্গেট করব। এবং ইরানের পক্ষ থেকে ওই সব শহরের সাধারণ লোকদেরকে সরে যেতে বলা হয়েছে। অনেকগুলো লোকেশন ইরান স্পষ্ট করেছে। ইরান বলছে সংযুক্ত আরব আমিরাতের যতগুলো পোর্ট আছে, যতগুলো বন্দর আছে, যতগুলো তেল শোধনাগার এবং কয়েকটা শহর, এই জায়গাগুলোর থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে এবং সেখানে সে আক্রমণ করবে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে শুধুমাত্র একটা নীতির ভিত্তিতে করছি। সেটা কি? সেটা হচ্ছে চোখের বদলে চোখ। তুমি যদি আমার চোখে আঘাত হানো, আমি তোমার চোখে আঘাত হানবো। এটা হচ্ছে বর্তমানে ইরানের কথা। ইরানের পক্ষ থেকে আরো কয়েকটা কথা বলা হয়েছে, যেমন হরমুজ প্রণালী নিয়ে তাদের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন হরমুজ প্রণালী বন্ধ না, কেউ বলতে পারবে না হরমুজ প্রণালী বন্ধ আছে, হরমুজ প্রণালী খোলা, এটা হচ্ছে তাদের কথা। কিন্তু তিনি বলছেন যে হরমুজ প্রণালী খোলা বন্ধ, হরমুজ প্রণালী বন্ধ ওই সমস্ত জাহাজের জন্য যেই সমস্ত জাহাজ আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পৃক্ত, এবং আমেরিকা, ইসরায়েল আর তাদের দোসরদের জাহাজগুলো, সেগুলোর সাথে, সেগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ, বাকি কারোর জন্য হরমুজ প্রণালী বন্ধ না। তিনি অবশ্য বলেছেন যে এই যে হরমুজ প্রণালী বন্ধ না, তারপরেও অনেকগুলো জাহাজ তাদের নিরাপত্তার কারণে সতর্কতামূলক ভাবে তারা এই হরমুজ প্রণালী পার হচ্ছে না, সেখানে আমাদের কিছু করার নাই। কিন্তু প্রত্যেকদিন হরমুজ প্রণালী থেকে জাহাজ যাচ্ছে আসছে, ইরানের মিত্র দেশের জাহাজগুলো। এরই মধ্যে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ভারতের গণমাধ্যমে বলেছেন যে ভারতের জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দিয়েছে ইরান। এর আগেও এরকম একটা খবর এসেছিল এবং সেই খবরটা পরবর্তীতে ইরানের পক্ষ থেকে নাকচ করা হয়েছে। এবার ইরানের রাষ্ট্রদূত ভারতের গণমাধ্যমকে কথা বলেছেন, এরকম একটা খবর এসেছে। এখন এই যে হরমুজ প্রণালীতে বন্ধ রাখা আর ইরানের ঘাঁটিগুলোতে, ইরানের বিশেষ করে খার্ক দ্বীপে যে আক্রমণ, সেই আক্রমণের ক্ষেত্রেও সেই আক্রমণটা কিভাবে হয়েছে, আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন যে আমরা আমাদের যুদ্ধ বিমান টিমান দিয়ে এমন সব যুদ্ধ বিমান সেখানে ব্যবহার করেছি যেটা বিশ্ব কখনো দেখে না, এরকম কথা। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুদ্ধ বিমান দিয়ে সেখানে আঘাত করা হয়নি, সেখানে মূলত আঘাত করা হয়েছে কিছু মিসাইল সিস্টেম দিয়ে। সেখানে মূলত আঘাত করেছে কিছু মিসাইল সিস্টেম এবং সেই মিসাইল সিস্টেমগুলো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর থেকে নিক্ষেপ করা হয়। তার কথা অনুযায়ী যেমন তিনি বলছেন যে ওই দ্বীপ দুটোতে, খার্ক দ্বীপ এবং আবু মুসা দ্বীপে আঘাত করা হয়েছে মূলত আর্টিলারি রকেট সিস্টেম, যেটাকে আমেরিকা হিমার্স বলে, এবং একই সাথে কিছু স্বল্প পাল্লার রকেট দিয়ে এই জায়গাতে আঘাত করা হয়েছে, তিনি এটা বলছেন, এবং এই পাল্টা আঘাতটা করবে। এখন আমেরিকার রাষ্ট্রপতি আজকে বলছেন যে আমরা ইরানের সেনাবাহিনীকে শেষ করে দিয়েছি।
এটা হচ্ছে তার কথা। প্রথম কথা, ইরানের সেনাবাহিনীকে শেষ করে দিয়েছি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ইরানকে আমাদের কাছে এসে মাথা নত করতে হবে। তৃতীয় কথা হচ্ছে আমরা ইরানের যা বাকি আছে, সেনাবাহিনীর যে অংশটা বাকি আছে তাদের কাছে আমরা আহ্বান জানাই, তোমরা সারেন্ডার হও। চতুর্থ কথা হচ্ছে আমরা ইরানের নৌবাহিনীর উপরে আক্রমণ করব যেন হরমুজ প্রণালী খোলা থাকে। পঞ্চম কথা হচ্ছে আমরা ইরানের সেনাবাহিনীর উপরে এর আগে যে আক্রমণ করেছি তার থেকেও তীব্র আক্রমণ করব। এখন এই যে তার কথা 1 2 3 4 5 পাঁচটা ধাপ যদি দেখেন কোনোটার সাথে কোনোটা মিল নেই। যদি ইরানের সেনাবাহিনী শেষই হয়ে যায় তাহলে আপনি কার বিরুদ্ধে আবার আক্রমণ করছেন? যদি ইরানের নৌবাহিনী শেষই হয়ে যায় তাহলে আপনি নৌবাহিনীর কোন পক্ষটার উপর আক্রমণ করছেন? এরই মধ্যে একটা স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে যে ইরানের ড্রোনবাহী রণতরী, যদি বলি ড্রোনবাহী যে জাহাজ ছিল, যেই জাহাজটা আমেরিকা বলছে যে জাহাজ আমরা ধ্বংস করে দিয়েছি, জাহাজ ডুবিয়ে দিয়েছি এবং সেটাই এতদিন পর্যন্ত জানা যাচ্ছিল, নতুন করে দেখা যাচ্ছে যে সেই জাহাজ ইরানের দিকে আসছে। জাহাজে আক্রমণ হয়েছে সেটা স্যাটেলাইট ফুটেজে বোঝা যাচ্ছে, কিন্তু জাহাজ ডুবে যায়নি, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজ এখন চলছে। তাহলে এখানে এখন প্রশ্ন আসে যে আমেরিকার ডুবিয়ে দেয়া জাহাজ অলৌকিকভাবে আবার জেগে উঠছে, এরকম ভাবে বলা সম্ভব? কারণ মার্কিন প্রেসিডেন্ট এবং তার গণমাধ্যম সবাই বলছে এটা শেষ, ইরান এটা নিয়ে চুপ ছিল, কোনো কথাই বলে নাই এবং এখনো পর্যন্ত বলেনি, জাস্ট হচ্ছে স্যাটেলাইট ইমেজে এরকম একটা তথ্য দেখা গেছে। অন্যদিকে যদি পাল্টা দিক থেকে চিন্তা করা হয়, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার যুদ্ধ জাহাজ বিমানবাহী রণতরী যে আব্রাহাম লিঙ্কন সেটাতে আক্রমণ করার পরে সে ওমানের উপকূলের কাছাকাছি ছিল, সেখান থেকে দূরে সরে গেছে। এবং এই যে দূরে সরে গেছে ইরান বলছে, আমেরিকা কিন্তু এটার বিরুদ্ধে বলে নাই যে না আমরা দূরে সরে যাইনি, আমরা তো এখানেই আছি, সেটা বলে নাই এখনো পর্যন্ত। সুতরাং দূরে সরে গেছে এটা মোটামুটি বলা যায়। এরই মধ্যে আরো অনেকগুলো খবর আছে আপনাদের জন্য, যেই খবরগুলোকে আমি এক এক করে এভাবে নিয়ে আসি। ইরান তার এই যে অপারেশনটা চালাচ্ছে সেটার 49তম ধাপ, মানে এক এক ধাপে যে সে ব্যাপক পরিমাণে মিসাইল নিক্ষেপ করে সেটার 49তম ধাপ আজকে। সেই ধাপে কয়েকবার মিসাইল এবং রকেট নিক্ষেপ করেছে। এই মিসাইল এবং রকেট ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে এবং এই অঞ্চলে থাকা আমেরিকার বিভিন্ন দেশের ঘাঁটিতে আঘাত এনেছে। ইসরায়েলের তেলাবিবের আশেপাশে যে জায়গাগুলো সেন্ট্রাল ইসরায়েল, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের ইলাত শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে মানে নিশ্চিত খবর। এখন অনিশ্চিত খবর তো ইসরায়েলে আরো অনেক আছে। ইরানি ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের তথ্য প্রকাশ পায় ইসরায়েলের মধ্যে। ইসরায়েল এটা বিভিন্ন গণমাধ্যমে, ইসরায়েলি এবং আমেরিকান গণমাধ্যমে এটা প্রকাশ পায় যে ইরানি যে ক্ষেপণাস্ত্র সেখানে সে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে এবং এই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, কাজ করতে পারে না, কোনটা রেখে কোনটার প্রতি হচ্ছে সে তার মিসাইল ছুড়বে। ওদিকে ইরান বলছে যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত মানের AMG 158 ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইস্পাহানে নতুন করে আরেকটা মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান এবং ইরানের বিপ্লবী গার্ড বলছে যে যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত 115টা ড্রোন, ইসরায়েলি এবং আমেরিকান ড্রোন, 115টা ড্রোন তারা ভূপাতিত করেছে। এখনো পর্যন্ত ইরানের কথা হচ্ছে হরমুজ প্রণালী তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং ট্রাম্প যত হুমকি ধামকি দেখ তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। তাদের কথা হচ্ছে যে দুই শত্রু দেশ এবং এই শত্রু দেশগুলোর মিত্র দেশ, অর্থাৎ শত্রুর মিত্র সেও আমার শত্রু, এই শত্রু দেশের তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না, যদি করে তাদেরকে আমরা আক্রমণ করব। কিন্তু মিত্র দেশের তেলের জাহাজ চলাচল করতে পারবে, সেক্ষেত্রে শর্ত হচ্ছে আমাদের সাথে আলোচনা করতে হবে।
সকালে বলেছিলাম যে খার্ক দ্বীপে আক্রমণের পরও সেখানে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়নি, সেখান থেকে নতুন করে তেল সাপ্লাই হচ্ছে। মার্কিন হামলার পরও সেখান থেকে তেল রপ্তানি অব্যাহত আছে। 2টি ইরানি ট্যাঙ্কারে 2.7 মিলিয়ন ব্যারেল তেল লোড করা হয়েছে এবং সারা দেশে 19 মিলিয়ন টন প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করেছে ইরান। অর্থাৎ এই আক্রমণে ইরানকে এখনো পর্যন্ত অবরোধ দিতে পারেনি। অবরোধ দেওয়া মানে হচ্ছে ইরানের মধ্যে কোনো ধরনের পণ্য ঢুকবে না, বের হবে না, এটা কিন্তু করতে পারেনি। অর্থাৎ হরমুজ প্রণালী কন্ট্রোল ইরানের কাছে থাকার কারণে। ওদিকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং বসতিতে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলছে যে ইসরায়েলের একটা মার্কাবা ট্যাঙ্কে সরাসরি আঘাত এনেছে এবং ইরাকে অবস্থিত যে সমস্ত প্রতিরোধ গোষ্ঠীগুলো আছে তারা মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন জায়গায়। এমনকি সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে ইরাকের বিভিন্ন জায়গায় তারা মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সর্বশেষ খবর হচ্ছে ইরাকের এরবিলে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের যে কনসুলেট অফিস সেখানে আক্রমণ হয়েছে। আক্রমণের পরে সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরান বলছে যে সে দিন যত যাবে আরো শক্তিশালী এবং নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইরানের শীর্ষস্থানীয় নেতারা বলছেন যে আক্রমণকারীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ একই ধাঁচে অব্যাহত থাকবে এবং ইরানের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে যে তাদের দেশের সীমান্ত পুরোপুরি এখনো স্থিতিশীল আছে। অর্থাৎ সীমান্তে এই যে ইরাকের কুর্দি অঞ্চল থেকে সীমান্তে একটা বড় ধরনের প্রায় 5,000-7,000 সশস্ত্র মিলিশিয়া ঢোকার কথা বা ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে সমস্ত কথা শোনা যাচ্ছে সেটার উপরে সীমান্তরক্ষী বাহিনী বলছে যে আমাদের এখনো পর্যন্ত পুরোপুরি স্থিতিশীল আছে এবং আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন এই পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনী বলছে যে আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে আমরা পাল্টা আক্রমণগুলো চালাচ্ছি এবং এখনো পর্যন্ত যেই সমস্ত খবর আসছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন জায়গায় চালু আছে। এর মানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো পুরোপুরি সঠিক না। অর্থাৎ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করার দাবি, ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস করার দাবি, ইরানের বিপ্লবী গার্ডের কোমর ভেঙে দেওয়া, ইরানের রাষ্ট্রের মধ্যে সরকারের বা রেজিমের মধ্যে যে একটা ভাঙন ধরা, এগুলো কোনোটাই পুরোপুরি সঠিক না। এদিকে মার্কিন এবং ইসরায়েলি হামলাটা কেমন হচ্ছে ইরানে? যুক্তরাষ্ট্র বলছে যে খার্ক দ্বীপে তারা 90টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। 90টিরও বেশি। এতটুকু দ্বীপের মধ্যে যদি 90টারও বেশি হামলা করে কি বাকি থাকে? কিন্তু তারপরে ইরান বলছে যে আমাদের সেখানে প্রত্যেক দিনের প্রত্যাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ইসরায়েল বলেছে তারা ইরানে 200টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে গত 48 ঘন্টায়। তেহরানের একটা মহাকাশ গবেষণা কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। একটা আকাশ প্রতিরক্ষা কারখানায় হামলার কথা বলেছে ইসরায়েল। ইস্পাহান শহরে মার্কিন ইসরায়েলি বিমান হামলা, আজকে ব্যাপক পরিমাণে বিমান হামলা করেছে ইস্পাহান শহরে এবং সেখানে পুরো শহর জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ওদিকে জর্ডান জানিয়েছে যে তারা ইরানের 85টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের আকাশসীমা অতিক্রম করেছে। অর্থাৎ ইরানের 85টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন 85টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন জর্ডানের আকাশসীমায় ঢুকেছে এবং জর্ডান সেগুলোকে ভূপাতিত করেছে, বেশিরভাগই ভূপাতিত করেছে, এটা জর্ডান বলেছে। আর সংযুক্ত আরব আমিরাত বলছে যে আজকে তারা 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 33টি ড্রোনকে ভূপাতিত করেছে, কিন্তু কতগুলো আঘাত করেছে সেটা তারা বলে নাই। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে তারা হত্যা করেছে। ওদিকে ইরান বলছে সারা ইরান জুড়ে কমপক্ষে 43,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে। এর মধ্যে 160টি হচ্ছে চিকিৎসা কেন্দ্র, 120টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র স্কুলে হামলায় এখনো পর্যন্ত 206 জন শিক্ষার্থী এবং শিক্ষক নিহত হয়েছে। এটা হচ্ছে ইরানের কথা। যদি কৌশলগত চিত্রটা একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে এভাবে বলা যায় যে সামরিক সক্ষমতায় এখনো ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে, একই সাথে তার এয়ার ডিফেন্স দিয়ে
ইসরায়েলি ড্রোন এবং বিমানকে সে ব্যস্ত রাখতে পেরেছে। আজকে ইসরায়েল বলছে যে তার একটা F-16 যুদ্ধ বিমানকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আক্রমণ করেছিল, কয়েকবার তাকে লক্ষ্য করে তাকে টার্গেট করে আক্রমণ করেছে, এবং ইসরায়েলের সেনাবাহিনীর পাইলট বা বিমান বাহিনীর ওই পাইলটের চাতুরতার জন্য, তার সক্ষমতার জন্য সেখান থেকে একটু খানিকের জন্য হচ্ছে বেঁচে গেছে। এটা হচ্ছে ইসরায়েলের কথা। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ আক্রমণের বিরুদ্ধে ইরান এখনো পর্যন্ত তার এই দুটো দেখিয়ে যাচ্ছে। ইরানের নৌবাহিনীকে ধ্বংস করার যে কথাগুলো বলা হচ্ছে সেটাতে অনেকটাই সন্দেহ এখনো পর্যন্ত আছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট একটু আগে বলেছেন যে আমি ট্রাম্পের কথা, আমি আমার মিত্র দেশগুলোর মধ্য থেকে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আরো দেশগুলোকে আমি বলি যে তোমরা মধ্যপ্রাচ্যে তোমাদের যুদ্ধ জাহাজ পাঠাও, হরমুজ প্রণালীকে ওপেন করতে হবে, না হলে আমার সাথে তোমরাও অর্থনৈতিক সমস্যায় পড়বা। এখন এই পরের কথাটুকু যদি বাদ দেই তাহলে কি বলা যায় যে আমেরিকা এখানে এখন একা পারছে না, সে অন্য দেশগুলোকেও ডাকছে এখানে তার যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য। 2 দিন আগে পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন যে এখানে আমার আর কাউরে লাগবে না, আমি হচ্ছি বিশ্বের সবচেয়ে সেরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আমার, সবচেয়ে সেরা গোয়েন্দা সংস্থা আমার আর কাউরে দরকার নাই। ব্রিটেন শেষের দিকে বলেছিল যে তুমি যদি চাও আমি 2 একটা যুদ্ধ জাহাজ পাঠাই, তখন ব্রিটেনে বলেছিল কি যে যুদ্ধ আমি জিতে গেছি সেইখানে তোমার আর কিছু দরকার নাই, তুমি কেমন বন্ধু ওটা আমার মনে আছে, আমি মনে রাখবো। এই কথা ট্রাম্প বলেছিলেন। কিন্তু আজকে সেই ট্রাম্প বলছেন যে এই আমার মিত্র দেশগুলোর নাম ধরে ধরে বলছেন যে এখানে তোমরা যুদ্ধ জাহাজ পাঠাও। তার মানে পরিস্থিতিটা কি তার এই বার্তা থেকে কিন্তু বোঝা যায়। ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজকে একটা লাইভ বিবৃতি দিয়েছেন, তার আশেপাশে হচ্ছে তার সেনাপ্রধানদেরকে বসিয়ে, জেনারেলদেরকে বসিয়ে, সামরিক বাহিনী বিভিন্ন কমান্ডারদেরকে বসিয়ে তিনি একটা এই যুদ্ধের ব্যাপারে তাদের সার্বিক পরিস্থিতি আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা হচ্ছে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, ইরানের এটা ক্ষতি করেছি, ইরানের অনেকগুলো ক্ষতি আমরা করেছি, ইরান হচ্ছে আর সামনে এগিয়ে যেতে পারবে না, তবে আমরা এই যুদ্ধ শেষ পর্যন্ত চালিয়ে যাব। এবং তাদের কথা হচ্ছে আমরা লেবাননে হচ্ছে বড় যে আমাদের কি বলে ইরানের উপরে যতটা না পারি তার চেয়ে বেশি আমরা লেবাননের উপরে এটার প্রতিশোধ নেব। ওদিকে ফ্রান্স আবার বলছে যে সে লেবাননের সরকার এবং ইসরায়েলের মধ্যে একটা সমঝোতায় নিয়ে আসতে চায়, সেখানে মধ্যস্থতা করছে, এবং লেবাননের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের একটা প্রতিনিধি দল এ নিয়ে আলোচনা করছে। কিন্তু আলোচনা করছে কাকে নিয়ে? হিজবুল্লাহকে নিয়ে। হিজবুল্লাহ কিন্তু এই আলোচনার মধ্যে নাই। সুতরাং লেবাননের সরকারও যদি ইসরায়েলের সাথে একটা সমঝোতায় যায়, তারপরেও হিজবুল্লাহ এখানে সেই সমঝোতায় যাবে বলে আমার কাছে মনে হয় না। শেষে যেটা হতে পারে যে লেবাননের সরকার এবং ইসরায়েল মিলে হিজবুল্লাহর উপরে হয়তো আক্রমণ করতে পারে, অথবা লেবাননের সরকার হিজবুল্লাহর কিছু সদস্যদেরকে ইসরায়েলের হাতে তুলে দিয়ে সেখানে একটা রফাদফা করার চেষ্টা করবে। কিন্তু এখানে বড় যে প্রশ্নবোধক চিহ্নটা সেটা হচ্ছে নেতানিয়াহু কোথায়? এই যে যুদ্ধের সার্বিক পরিস্থিতির মূল্যায়ন যেটা তার প্রতিরক্ষা মন্ত্রী করছেন, সেটা নেতানিয়াহুর করার কথা, নেতানিয়াহুর বিবৃতি দেওয়ার কথা, নেতানিয়াহুর টেলিভিশনে এসে সাংবাদিকদের সামনে এসে কথা বলার কথা। গতকালকে নেতানিয়াহুর অফিস থেকে, তার কার্যালয় থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হলো যে সে সংবাদ ব্রিফিং করবে। এর আগে সে ভিডিও বার্তা দিয়েছিল, তখন সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে সে কেন ভিডিও বার্তা দিচ্ছে, সে কেন সংবাদ সম্মেলন করছে না। গতকালকে বলা হলো যে নেতানিয়াহু সংবাদ সম্মেলন করছে। কিরকম সংবাদ সম্মেলন? জাস্ট হচ্ছে একটা ভিডিও। সে বলছে এটাই আমার সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন কি? সে কথা বলবে, সামনে সাংবাদিকরা বসে থাকবে, তারপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর নিবে, তার ভিডিও দেখানো হবে, দুই দিক তিন দিক থেকে তার ভিডিও দেখানো হবে, সে আছে, সাংবাদিকরা আছে, ওই পুরো হলের ভিডিও দেখানো হবে, এরকম কোনো কিছু নাই, শুধুমাত্র তার ভিডিও, অর্থাৎ জাস্ট একটা ভিডিও। এখন অনেকের প্রশ্ন যে সেই ভিডিওটাও কি এআই দিয়ে তৈরি করা কিনা, এই প্রশ্নটা অনেকের, এবং এই প্রশ্নের পেছনে অনেকগুলো যুক্তিও আছে। যেমন ধরেন এই যে আমি কথা বলতেছি, আমার পেছনে পর্দাটা নড়তেছে, কেন নড়তেছে? কারণ হচ্ছে আমি হাত দিয়ে এটা নাড়াচ্ছি। কিন্তু আমি যেখানে বসে আছি, আমার সামনে বা আশেপাশে যদি কোনো ফ্যান না থাকে আমার পর্দা নড়বে না।
আপনারা যদি কালকের তার সেই লাইভ সে যেটাকে হচ্ছে সংবাদ সম্মেলন বলছে সেটার ভিডিও যদি দেখেন, তার পর্দা নড়তেছে, সে সামনে বসে কথা বলতেছে, সামনে দাঁড়িয়ে কথা বলতেছে, পর্দা নড়তেছে, তার কথার মানে কি বলে, তার শব্দের সাথে মুখের তাল মিল নাই, হাতের আঙ্গুল কোনো জায়গায় 5টা 6টা দেখা যাচ্ছে, এই ধরনের জিনিসগুলো আছে। এগুলো ভিডিও বার্তাতে হচ্ছে এই ধরনের সমস্যাগুলো হয় অনেক সময়, সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করা হয় সেটা হতে পারে। সেখানে আপনি মানে স্পষ্ট দেখা যায় না। যদি হচ্ছে হাই রেজুলেশনের ভিডিও থাকতো, যে একেবারে ধরেন এইচডি বা এইচডির উপরে হাই কোয়ালিটির ভিডিও, তখন হয়তো সেটা দেখা যেত। কিন্তু তার যতগুলো ভিডিও শেয়ার করা হয়েছে কোনোটাই হচ্ছে হাই কোয়ালিটির ভিডিও না, কোনোটাই না। সবগুলো ভিডিওতে দেখা যাচ্ছে কোনোটাই হাই কোয়ালিটির ভিডিও না। এটা একটা সন্দেহের জায়গা। সুতরাং সেই সন্দেহটা থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত। নেতানিয়াহু এটা কিন্তু আমরা জানি যে জেলেনস্কির উপরে আক্রমণের পরে অথবা কিয়েভে এই ইউক্রেনের রাজধানীতে আক্রমণের পরে, রাশিয়ার আক্রমণের পরে কিন্তু 3-4 দিন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে জেলেনস্কির উপর আক্রমণ হয়েছে, জেলেনস্কি কোথায়, জেলেনস্কি মারা গেছে কিনা, অসুস্থ হয়েছে কিনা। পরবর্তীতে জেলেনস্কি লাইভ করেছে রাস্তায় এসে, যে দেখো আমি লাইভে আছি, হেঁটে হেঁটে লাইভ করেছে, দেখিয়েছে। এখন আন্তর্জাতিক অনেক গণমাধ্যম এই মুহূর্তে ইসরায়েলে আছে, ব্রিটিশ গণমাধ্যম, আমেরিকান গণমাধ্যম, টার্কিশ গণমাধ্যম, বিভিন্ন দেশের গণমাধ্যম, আল জাজিরা বলুন বা অন্যান্য গণমাধ্যম বলুন, সে এই গণমাধ্যমের কর্মীদেরকে ডেকে লাইভে আসতে পারে। এখনো পর্যন্ত সেটা করা হয়নি, যে কারণে তার এই বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকি দুপুরবেলা একটা টুইটের এরকম স্ক্রিনশট ছিল যে তার অফিস থেকে বলা হচ্ছে যে তার মৃত্যুর ব্যাপারে যে সমস্ত টুইট মারা হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়ানো হচ্ছে এগুলো সঠিক না, আমরা তার সাথে যোগাযোগ করতেছি, আমরা তার সাথে যোগাযোগ করতে পারলে আমরা তোমাদেরকে জানাবো। এই টুইটের ভাষা দেখলেই আপনার কাছে মনে হবে যে এটা আসলে ম্যানিপুলেটেড। কিন্তু কারণ হচ্ছে যদি তার এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে তারা বলবে না যে তার সাথে আমাদের যোগাযোগ নাই, আমরা যোগাযোগ করতে পারছি না, আমরা তার সাথে যোগাযোগ করলে তোমাদেরকে জানাবো, এটা বলবে না। কিন্তু এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো, এই চিহ্নগুলো আছে। এজন্য প্রশ্ন হচ্ছে যে তাহলে ইসরায়েলের এই আক্রমণের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কে? আর আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যদি সত্যি সত্যি নেতানিয়াহু এই আক্রমণে মারা যায় তাহলে এই যুদ্ধের ফলাফল অলরেডি নির্ধারণ হয়ে গেছে। সেখানে আপনি এদিকে খামেনেইকে মারুন, আর হচ্ছে তার ছেলেকে মারুন, তারপরে হচ্ছে ইরানের সেনাবাহিনীকে যা করুন। কারণ কি? কারণ হচ্ছে আপনি তো জানেন যে এই শত্রুপক্ষ হচ্ছে মানে কি বলে এটাকে, অরক্ষিত, আর নেতানিয়াহু হচ্ছে ব্যাপকভাবে সুরক্ষিত, তাই না? তাদের হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম নিয়ে সারা বিশ্বে যে জাগরণ উঠেছিল, কোথায় এখন সেই আয়রন ডোম? সেটার কোনো খবরই নেই। এখন পশ্চিমা গণমাধ্যম আয়রন ডোম নিয়ে কোনো খবরই করে না। কেন সেই আয়রন ডোম আসলে মূলত রকেট প্রতিহত করার জন্য ছিল। কিন্তু এরপরে হচ্ছে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে হচ্ছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, এরপরে হচ্ছে তার ইসরায়েলের হচ্ছে কি বলে এই সিলিং অ্যারো, আরো বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তার ছিল। সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কোথায়, কেন অকেজো? এই প্রশ্নটা সবার। বা ইরান কিভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে হচ্ছে অকেজো করে ফেলেছে, এই অলৌকিক বিষয় নিয়ে এখন মানুষের প্রশ্ন যে কিভাবে এটা হয়েছে। এটা হয়েছে কারণ হচ্ছে আমেরিকা বা ইসরায়েল অথবা গতানুগতিক ধারায় এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে বন্ধ করা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করার যে পরিকল্পনা, যে 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 স্টাইল, ইরান সেই স্টাইলে যে আগায় নাই। কেন? কারণ হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমের 3-4টা ভিন্ন ভিন্ন হচ্ছে লেয়ার আছে, এগুলোকে একত্র করে বা একত্রে চালিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম চালানো হয়। একটা হচ্ছে মিসাইল লঞ্চার, যে আপনি এখান থেকে মিসাইল নিক্ষেপ করবেন। আরেকটা হচ্ছে রাডার, যে আপনি রাডারে দেখতেছেন যে ধরেন 200 কিলোমিটারের মধ্যে কোনো কিছু আসতেছে কিনা। আরেকটা হচ্ছে কমান্ড সেন্টার, যেই কমান্ড সেন্টার থেকে আপনি ওই রাডারের তথ্য নিয়ে মিসাইলের কাছে কমান্ড পাঠাচ্ছেন যে হ্যাঁ দেখো এইদিকে এই রেখায় একটা হচ্ছে মিসাইল আসতেছে, এটা শত্রুপক্ষের মিসাইল, তুমি এখান থেকে মিসাইলটা নিক্ষেপ করো। এই 3টা জিনিস বা 4টা জিনিস একত্র হয়ে তারপরে হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম চলে। এখন ইরান যে কাজটা করেছে, সে এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল নিক্ষেপের যে মিসাইল লঞ্চার সেটার উপর আক্রমণ করে নাই। শুরুতে সে রাডার উপর আক্রমণ করে নাই। শুরুতে সে যে আক্রমণটা করছে সেটা হচ্ছে এই রাডার যেখানে খবরটা পাঠায়, কমান্ড সেন্টার,
সে কমান্ড সেন্টারগুলো ধ্বংস করেছে। তো আপনি যদি কমান্ড সেন্টার ধ্বংস করেন, স্বাভাবিকভাবে যুদ্ধে যেটা হয়, যেমন আমেরিকাকে বারবার কি বলে যে আমি তার মিসাইল লঞ্চার ধ্বংস করেছি, আমি তার এতগুলো মিসাইল লঞ্চার ধ্বংস করেছি, সে আর মিসাইল নিক্ষেপই করতে পারবে না, সে আর মিসাইল নিক্ষেপই করতে পারবে না। কিন্তু ইরান মিসাইল লঞ্চার ধ্বংস করে না শুরুতে, সে শুরুতে কমান্ড সেন্টার আক্রমণ করেছে, রাডারও শুরুতে আক্রমণ করে। যখন কমান্ড সেন্টার আক্রমণ করেছে, এখন আপনি তো দেখতেছেন না, ওকে রাডার থেকে ইনফরমেশন আসতেছে, ধরেন আমার সামনে একটা কম্পিউটার, রাডার থেকে ইনফরমেশন আসছে, আমার কম্পিউটারটা হ্যাক হয়ে গেল, আমার কম্পিউটারটা ধ্বংস হয়ে গেল, বা আমি রুম সহ ধ্বংস হয়ে গেল, রাডার আছে, আপনার কাজ চলতেছে না। এবং এই যে রাডার সিস্টেমের যে হচ্ছে রাডারের সংকেত দেওয়ার যে শক্তি, সেটা ছিল হচ্ছে যে কোনো একটা মিসাইল, কোনো একটা রকেট, কোনো একটা যুদ্ধ বিমান যেই জায়গাতে আঘাত করবে রাডারের কাছাকাছি বা রাডার এরিয়ার মধ্যে, সেই জায়গাতে আঘাত করার 10 মিনিট আগে রাডার হচ্ছে সংকেত দেবে। 10 মিনিট আগে, 10 মিনিট একটা বিশাল ব্যাপার। এই আক্রমণগুলোর পরে এই রাডারের যে সংকেত দেওয়ার ক্ষমতা, সেটা নেমে এসেছে 1 মিনিটে। 1 মিনিটে মানে আপনি সর্বোচ্চ 1 মিনিট আগে বুঝতে পারছেন যে এরকম একটা মিসাইল আসতেছে। এমনকি ইসরায়েলের কোনো কোনো জায়গায় সে বুঝতেই পারতেছে না, মানে তার সিস্টেম সংকেত দিচ্ছে না। বুঝাইতে পারছি বিষয়টা? সিস্টেম সংকেত না দেওয়ার কারণে ইসরায়েলের উত্তর এলাকায় গত পরশুদিন তারা বলেছে যে আমরা জনগণের কাছে ক্ষমা চাই, আমরা তোমাদেরকে আগে বলতে পারি নাই যে হচ্ছে আমাদের সিস্টেম চলে নাই, বা এই মিসাইলগুলো আসতেছে বা রকেটগুলো আসতেছে। তো এখন এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে হ্যাঁ এটা ঠিক, ইরানের বিভিন্ন জায়গায় মার্কিন ইসরায়েলি বিমান হামলা চলেছে। একটা দেশে বিমান হামলায় যদি 50,000 স্থাপনা ধ্বংস হয়, তাহলে কত মানুষ নিহত হতে পারে, এটা চিন্তা করেন। অবশ্যই এটা একটা খুব বড় সংখ্যা, এই যে নিহত হওয়ার সংখ্যাটা অবশ্যই বড় সংখ্যা, এবং ইরান এখনো পর্যন্ত এটাকে 1200 পর্যন্ত বলেছে, কিন্তু এটা হয়তোবা 1200 পার হয়ে আরো বেশিও হতে পারে, এবং হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরানের সক্ষমতা কত। এখানে আসলে ইরান কতটা আঘাত করছে বা কতটা আঘাত করবে, সেটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইরানের সক্ষমতা এখনো পর্যন্ত কতটা আছে। এই প্রশ্নটাই এখন সবার। এখনো পশ্চিমা দেশের রাজধানীগুলো বা পশ্চিমা দেশের কূটনীতিকরা, তাদের প্রশ্ন বা তাদের নিজেদের মধ্যে যে আলোচনা, সেটা হচ্ছে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে, দেখো আমাদের কাছে 440 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়াম আছে, এটা আমরা ঘোষণা করে দিচ্ছি, এটা আমরা গোপন রাখি না। 60% পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ক্ষেত্রে বা পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে 60% পর্যন্ত সমৃদ্ধ করা মানে হচ্ছে এই পরমাণু বা এই ইউরেনিয়াম, পরমাণু না, এই ইউরেনিয়াম সিভিল কোনো কাজে আর ব্যবহার হবে না। এই ইউরেনিয়াম অবশ্যই অস্ত্র তৈরিতে ব্যবহার হবে, এবং 60% থেকে এটাকে নিয়ে আসা দরকার হচ্ছে 90%-এ সমৃদ্ধ করা। নর্মাল ইউরেনিয়াম, যে ইউরেনিয়ামের হচ্ছে বা যে ইউরেনিয়ামের যে ইউরো সেটা আপনার 1% 2% থাকে, সেটাকে সমৃদ্ধ করে, মানে এটাকে যদি সহজ ভাষায় বলি আর কি, আমাদের দেশে চালনি আছে না, চালনি থেকে আপনি ছেলে ছেলে হচ্ছে অরিজিনাল জিনিসটা নিয়ে আসবেন, সহজে বোঝানোর জন্য। এটা আরো অনেক টেকনিক্যাল জিনিস, জাস্ট সহজে আপনি সেই খাঁটি জিনিসটাকে নিয়ে আসছেন, যদি 3%-এ নিয়ে আসতে পারেন, সেটাই আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট। 3% থেকে 5%-এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট। 5 থেকে 20% হচ্ছে আপনি জেনারেল বিদ্যুৎ বা হচ্ছে কি বলে এটাকে বেসামরিক ব্যবহারের বাইরে চলে যাচ্ছেন। 20% পর্যন্ত যদি করতে পারেন, এবং এই 20% পর্যন্ত করতে হচ্ছে আপনার সামরিকভাবে বা বিভিন্ন ধরনের হচ্ছে সামরিক টেকনোলজি সেখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ তখনই আপনি আপনার যে সিস্টেম তৈরি করবেন এই 20% বানাতে, সেই সিস্টেমের উপর ভিত্তি করেই আপনি পরবর্তী ধাপগুলো যেতে পারবেন। 20% পর্যন্ত সমৃদ্ধ করাই হচ্ছে অনেক বড় একটা ধাপ। 20%-এর পরে 20 থেকে 60% সমৃদ্ধ করা আপনার জন্য সহজ, আর 60% থেকে 90% হলে হচ্ছে সেই ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। 60% থেকে 90% তৈরি করা আরো সহজ। এজন্য ইসরায়েল এবং আমেরিকা বলছে যে 6 দিনের মধ্যে, 9 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। অর্থাৎ এই যে 60% থেকে 90%-এ নিয়ে যাওয়া, এটা 2-3 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে সম্ভব। কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই যে আপনি হচ্ছে পরমাণু অস্ত্র বানাচ্ছেন, বিষয়টা সেরকম না।
এটার সাথে ধরেন আপনার পরমাণু অস্ত্রের হচ্ছে ডিজাইন দরকার, ওয়ারহেড তৈরি করা দরকার, সেটার হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো দরকার। এবং শুধুমাত্র ইউরেনিয়াম তো আর না, এটার সাথে আরো অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে, সেগুলোকে একত্র করে আপনি পরমাণু অস্ত্র তৈরি করলেন। এরপরে হচ্ছে সেই পরমাণু অস্ত্র বহনকারী মিসাইল তৈরি করা। অনেকে বলছে যে মিসাইল অলরেডি তাদের তৈরি করা আছে। সুতরাং এই পর্যায় থেকেও যদি ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে যায় তাহলেও হয়তো কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমাদের হাতে যে পরমাণুগুলো আছে এটা আমেরিকার এবং আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী হচ্ছে এগুলো দিয়ে আমরা 11টা পরমাণু অস্ত্র বানাতে পারবো, যদি বানাইও। আর তার কথা হচ্ছে আমরা তো বলে দিয়েছি যে ভাই ঠিক আছে, তুমি যদি আমার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নাও, এই অঞ্চল থেকে যদি আমার উপর থেকে সব ধরনের হুমকি উঠিয়ে নাও, আমি পরমাণু অস্ত্র নিয়ে কাজ করবো না, করলাম না, সমস্যা কি? আমার উপর যদি হুমকি না থাকে আমি কেন এটা করবো? এটা হচ্ছে ইরানের কথা। এবং ইরান বলছে যে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব মিথ্যা কথা বলছে বহুভাবে, বিভিন্নভাবে। গেল আমাদের সেই আলোচনাটা। এই আলোচনার পরে এখন আরো যে কয়েকটা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের সূত্রের বরাতে বলা হয়েছে সম্ভাব্য রাজনৈতিক ঘোষণায় লেবানন ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে এবং তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার প্রতিশ্রুতি দিতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে এখন হিজবুল্লাহ আক্রমণ করছে, হিজবুল্লাহর উপরে ইসরায়েল আক্রমণ করছে, এটা নিয়ে এখন একটা মধ্যস্থতা চলছে। মধ্যস্থতা চলছে কার মধ্যে? লেবানন এবং ইসরায়েলের মধ্যে। এখনো পর্যন্ত লেবানন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কারণ লেবাননের অনেক অংশ ইসরায়েল দখল করে রেখেছে। এখন বলা হচ্ছে যে লেবানন তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যস্থতায় লেবানন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে এবং ইসরায়েলের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে। আমার দেশ থেকে ইসরায়েলে কোনো আক্রমণ হবে না, সেটা সে ঘোষণা দিবে। এবং আমার কাছে যেটা মনে হয় এটা শুধুমাত্র লেবানন না, লেবাননের সাথে একত্রে হয়তো সিরিয়াও এই ঘোষণাটা দিতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। ফরাসি প্রস্তাব অনুযায়ী লেবাননের সেনাবাহিনী লিতানি নদীর দক্ষিণে পুনরায় মোতায়েন হবে এবং লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করবে, মানে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করবে। এই প্রস্তাবে বলা হয়েছে বর্তমান যুদ্ধের শুরুতে যে এলাকাগুলো দখল করেছে ইসরায়েল, সেখান থেকে 1 মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল এবং আন্তর্জাতিক যে শান্তিরক্ষী মিশন, যেটাকে ইউনিফিল বলা হয়, UNIFIL, ইউনিফিল, তারা লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে কাজ করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে একটা আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের তদারকি করবে। এই প্রস্তাবে আরো বলা হয়েছে লেবানন ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে স্থায়ী আগ্রাসন না করার চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত থাকার ঘোষণা দেবে। এটা হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা, যেই প্রস্তাবগুলো এসেছে ফ্রান্সের পক্ষ থেকে। ওদিকে হিজবুল্লাহ জানিয়েছে যে লেবানন ফিলিস্তিন সীমান্তে তারা রব 30 এলাকায় উত্তরে ইসরায়েলি সেনাদের সমাবেশে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলছে তারা আদাইসা শহরে তাল্লাত আল খাজান এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এরপরে এই আরো একই লক্ষ্যবস্তুতে দ্বিতীয়বারও তারা হামলা চালিয়েছে, এটা বলছে হিজবুল্লাহ। এরই সাথে তাইবা শহরের পূর্ব প্রবেশ পথে অগ্রসর হওয়ার সময় একটা ইসরায়েলি ট্যাঙ্কেও তারা গাইডেড মিসাইল দিয়ে সেই ট্যাঙ্কটাকে ধ্বংস করেছে। এটা হচ্ছে হিজবুল্লাহর দাবি, লেটেস্ট যে খবরগুলো সেটা বলছি। ওদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলছে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের ডজন খানেক হিজবুল্লাহ যোদ্ধাকে তারা হত্যা করেছে। একই সময় হিজবুল্লাহর বহু সামরিক অবকাঠামো ধ্বংস করেছে এবং আগামী সপ্তাহে লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি হামলায় সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার, যার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জালালি, তিনি নিহত হয়েছেন। এটা ইরানের সেনাবাহিনী জানিয়েছে, খবর হচ্ছে আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে শুক্রবার গতকাল তেহরানে হামলায় খাতামুল আম্বিয়ার সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের 2 শীর্ষ কর্মকর্তাকে তারা হত্যা করেছে। এটা ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। ওদিকে ইরাক ফ্রন্টে যে জিনিসগুলো ঘটেছে তার মধ্যে হচ্ছে বিভিন্ন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে যে ইরাকি কুর্দিস্তানের এরবিলে লানাস তেল শোধনাগারে ড্রোন হামলা করা হয়েছে। লানাস তেল শোধনাগার খুব সম্ভবত
পশ্চিমা কোনো দেশের অধীনে। হামলার ফলে সেই শোধনাগারে আগুন লেগে যায়। আল জাজিরা জানিয়েছে যে হামলার পর কুর্দিস্তানের এই লানাস তেল ক্ষেত্রের কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাগদাদ দূতাবাস বলেছে আমেরিকার নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগ করতে হবে। তুরস্কের দূতাবাস বলেছে তুর্কি কোনো নাগরিক যেন আর ইরাকে এই মুহূর্তে না যায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস আরো বলেছে যে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পুরো ইরাক জুড়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং চালাচ্ছে। কে বলছে এটা? যুক্তরাষ্ট্রের বাগদাদ দূতাবাস। ওদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন দেশের পূর্বাঞ্চলে একটা ড্রোন তারা প্রতিহত এবং ধ্বংস করেছে। এর মধ্যে আজকে দিনের বেলা সৌদি আরবের পক্ষ থেকে আরো বলা হয়েছিল যে তারা আরেকটা ড্রোন ধ্বংস করেছে। সেই ড্রোনের ধ্বংসাবশেষ তেল ক্ষেত্রে পড়ে তারপরে সেখানে আগুন লেগেছে। এই ঘটনাগুলো অব্যাহত আছে। এগুলো ছিল আজকের এই সর্বশেষ যে খবরাখবর, সেগুলো যুদ্ধের পরিস্থিতি। এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সরোয়ার ভাই, আপনি যে যাই পড়লাম না, নেতানিয়াহুর মৃত্যুর খবর কি ভাই? এই মুহূর্তে কি ইরান হামলা চালাচ্ছে? পূর্বে বললেও আবারও একটু আপডেট দিবেন। হ্যাঁ, এই মুহূর্তে ইরান হামলা চালাচ্ছে। হরমুজ প্রণালী বাংলাদেশি তেলের ট্যাঙ্কারের জন্য কি ওপেন? এটা খবরটা কি সত্য? হ্যাঁ, খবর সত্য। হরমুজ প্রণালী বাংলাদেশের তেলের ট্যাঙ্কারের জন্য ওপেন। কারণ হচ্ছে বাংলাদেশ ইসরায়েলের পক্ষের কোনো রাষ্ট্র না, এটা স্পষ্ট। তবে হ্যাঁ, বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে, সেটা তো আছেই। তুরস্কের K2 কামিকাজে ড্রোন কি সুইসাইড ওয়ান ওয়ে ড্রোন? এটা তো দেখতে অনেকটা বড় ড্রোন। এটা দুই ধরনের। একটা হচ্ছে ওয়ান ওয়ে ড্রোন, অর্থাৎ সে দরকার হলে তার কাছে যদি কোনো অস্ত্র না থাকে সে নিজে গিয়ে হচ্ছে আক্রমণ করে হচ্ছে বিস্ফোরিত হতে পারে। আবার সে অস্ত্র বহন করতে পারে, অর্থাৎ সে অস্ত্র বহন করে সেই অস্ত্র নিক্ষেপ করে আবার ফিরে আসতে পারে, এরকম ড্রোন। চাইনিজ টাকায় লেনদেন করলে জাহাজ চালাবে হরমুজ প্রণালীতে, কতটা সত্য? এটা আমি জানি না যে চাইনিজ টাকায় যদি আমেরিকা বলে যে ঠিক আছে আমি চাইনিজ টাকায় লেনদেন করবো, আমেরিকার জাহাজকে কি যেতে দিবে? এটা আমি শিওর না। ইরান কি যে কোনো সময় আমেরিকার চতুর্মুখী হামলায় বা তাদের মিত্রদের চাপে যুদ্ধবিরতি করতে বাধ্য হতে পারে? এখন যে লেভেলে আছে এই লেভেলে ইরান যুদ্ধবিরতি করতে যাচ্ছে না, বাধ্য হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নাই। কারণ আকাশ থেকে হামলা চালানো হচ্ছে এবং ইরান এটা মেনে নিয়েছে যে আকাশ থেকে হামলা হবে। সেই হামলা প্রতিহত করার জন্য সে তার এয়ার ডিফেন্স সিস্টেম যতটা সম্ভব ব্যবহার করছে এবং তার পাল্টা হামলা করার সক্ষমতা এখনো আছে। আরেকটা হচ্ছে তার সীমান্ত, যেটা সেই সীমান্ত এখনো পর্যন্ত সে নিশ্চিত করতে পেরেছে, মানে নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, বাইরে থেকে কেউ ঢুকতে পারছে না। আরেকটা হচ্ছে দেশের মধ্যে ঐক্য এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে, যেটা আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, বিশাল একটা সরকার বিরোধী আন্দোলন, সশস্ত্র আন্দোলন উস্কে দেবে, সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ইরান কি চীনের SQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কিনেছে? এই ব্যাপারে আসলে বিভিন্ন তথ্য খবর এসেছিল, কিন্তু কোনো পক্ষই এই ব্যাপারে স্পষ্টভাবে বলে নাই যে তারা এই ক্ষেপণাস্ত্র কিনেছে বা পেয়েছে বা দিয়েছে। শত্রুকে দয়া দেখাতে নাই, পারমাণবিক বোমা ছাড়া ইরানের রক্ষা নাই, উত্তর কোরিয়া এবং পাকিস্তান তার উদাহরণ। এই যুদ্ধের সমাধান কি? এই যুদ্ধের সমাধান হচ্ছে ট্রাম্পের বলতে হবে যে আমি এই যুদ্ধ বন্ধ করছি। Iran's plan for 90% of its oil revenue from Kharg Island. ইরানের এই যে খার্গ দ্বীপের 90% যে তার তেলের রেভিনিউ বা তেল থেকে যে তার টাকা আসছে সেটাকে সে কিভাবে রক্ষা করবে, এরকম একটা প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে সেই দ্বীপে তেলের এবং ব্যবসা বাণিজ্যের যে সমস্ত কার্যক্রম সেটার উপরে কোনো ধরনের আঘাত আসে নাই। আমেরিকার প্রেসিডেন্টও বলছে যে তেলের উপরে এখনো পর্যন্ত আঘাত করি নাই, আমরা আঘাত করছি সেখানে থাকা সামরিক ঘাঁটিগুলোর উপরে, সামরিক স্থাপনাগুলোর উপরে, সেখানে থাকা রকেট লঞ্চার, সেখানে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম, সেখানে থাকা বিভিন্ন ধরনের হচ্ছে সামরিক হেডকোয়ার্টারগুলোর উপরে, বিশেষ করে বিপ্লবী গার্ডের। এটা ট্রাম্প বলছে, কিন্তু কিভাবে এটা করবে, এটাকে কিভাবে রক্ষা করবে, তার হাতে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা দিয়ে সে রক্ষা করতে পারবে কিনা, কতটা রক্ষা করতে পারবে, এই প্রশ্ন আমার মাথায়। এটার উত্তর সত্যি কথা যেটা আসলে আমার জানা নাই।
যদি বলেন যে ভাই অনেক কথা তো বলেন, এটা জানা নেই মানে আমি সব যতটা সত্যি কথা জানা নাই, স্টাডি করতে হবে। নেতানিয়াহুর মৃত্যুর খবর কি, এটা তো বললাম। ইরানের জেনারেল কিয়ানির কি খবর জানি না। হামাস বলছে গাজা ঢুকলে ইসরায়েলের কবর, ফল আমরা সবাই জানি। আমার নাম সোহেল, আমি আপনার ইউটিউব চ্যানেলে খবরগুলো দেখি। ৬ আঙ্গুলের রহস্য কি মনে হয়? এটা আসলে ৬ আঙ্গুলের রহস্যটা ২ দিক থেকে হতে পারে। একটা হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, যদি এআই হয় তাহলে ৬ আঙ্গুল হতে পারে। আরেকটা হচ্ছে যে আসলে অনেক সময় ভিডিওতে এই যে কথা বলতেছি, এরকম ভিডিওতে যদি আমি হাত নাড়াই এবং রেজুলেশন যদি কম থাকে, তখন এটা মানে ৪ আঙ্গুলকে ৫ আঙ্গুলের মতো দেখা যেতে পারে, ২ আঙ্গুলকে ৩ আঙ্গুলের মতো দেখা যেতে পারে, ৩ আঙ্গুলকে ২ আঙ্গুলের মতো দেখা যেতে পারে। এটা অনেক সময় হয়। হামাসের কি অবস্থা? হামাসের পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে যে হামাস ইরানকে আহ্বান জানাচ্ছে ইরান যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে আক্রমণ না করে। এটা নিয়ে অনেকের অনেক বক্তব্য যে আসলে হামাস এরকম কথা বলে নাই, তারপরে হচ্ছে হামাস এরকম কথা বলার মাধ্যমে আসলে ইরানের সাথে বেইমানি করছে, এরকম অনেকগুলো কথা। কিন্তু আপনি যদি বাস্তবিক দিক থেকে দেখেন, হামাসের আসলে এই কথাটার মূল যে ভিত্তিটা ছিল হচ্ছে ইরান প্রতিবেশী দেশগুলোর উপরে আক্রমণের ক্ষেত্রে যেন বাছ বিচার করে। যেমন ধরেন, যদি এরকম হয় যে কাতারের সামরিক ঘাঁটিতে তুমি আক্রমণ করো, কিন্তু কাতারের অন্য কোনো স্থাপনায় আক্রমণ করিও না, কারণ হচ্ছে কাতার হামাসের জন্য একটা বড় ধরনের সাপোর্ট, বিশাল এক সাপোর্ট, মানে এককভাবে বলা যায় যে কাতার এক বিশাল সাপোর্ট। সুতরাং হামাস চাইবে না যে হচ্ছে কাতার এখানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হোক, বড় ব্যাপারে মানে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হোক, অথবা ইরানের সাথে কাতারের সরাসরি একটা যুদ্ধ লাগুক। একইভাবে ওমান এই যুদ্ধের জন্য মধ্যস্থতা করছে, করার চেষ্টা করছে। সুতরাং হামাস যে বিবৃতিটা দিয়েছে সেটা হচ্ছে এরকম যে ভাই তুমি অন্তত সবগুলো প্রতিবেশী দেশে এইভাবে আক্রমণ করো না, কথাটা হচ্ছে এরকম। এখন সে বলছে যে প্রতিবেশী দেশগুলোতে যেন আক্রমণ না করে, এটা হচ্ছে তার পক্ষ থেকে বলেছে। মধ্যপ্রাচ্য থেকে কি আমেরিকার সৈন্যরা চলে যাবে? মধ্যপ্রাচ্যের সরকারগুলোর খবর কি কেউ দিচ্ছে না? সরকারগুলোর খবর কি কেউ দিচ্ছে না? বুঝি নাই। আমেরিকার এই মুহূর্তে তো আমেরিকার সৈন্য চলে যাওয়ার কোনো সম্ভাবনা। ভাই আপনি রমজান মাসে আমাদের জন্য কষ্ট করে লাইভ করেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ইরানে স্থল অভিযান শুরু হলে কি হিজবুল্লাহ স্থান অভিযান চালিয়ে যেতে পারবে? হিজবুল্লাহ স্থল অভিযান কিভাবে চালিয়ে যাবে? হিজবুল্লাহ যে ইসরায়েলের মধ্যে ঢুকে স্থল অভিযান চালাবে সেই রকম তো সক্ষমতা এই মুহূর্তে নাই বলা যায়। অথবা যদি সে ধরনের পরিকল্পনা করেও থাকে, সেটাও ইসরায়েল লেবাননের সরকার এবং লেবাননের সেনাবাহিনী এবং আন্তর্জাতিক একটা সেনাবাহিনী ওখানে নিয়ে এসে হিজবুল্লাহ যে লেবাননের দক্ষিণ অঞ্চল দিয়ে ইসরায়েলে ঢুকবে সেই জায়গায় একটা বড় ধরনের সে কি বলে প্রতিরক্ষা বেষ্টনী গড়তে চাইছে। এজন্য ইরানের মধ্যে ঢুকে পড়লে সরাসরি হিজবুল্লাহ ইসরায়েলে ঢুকে পড়বে, এটা আমার কাছে মনে হয় না। একজন বলেছেন যে কামিকাজে মানেই হচ্ছে সুইসাইড ড্রোন, প্রকারভেদে বিভিন্ন রকম হতে পারে, 5 থেকে 50 কেজি বিস্ফোরণ বহন করে, যা কৌশলগত অস্ত্র বা সবসময় প্রকাশ করে না। তুরস্কের এই ড্রোনটার ক্ষেত্রে বলা হয়েছে সে 200 কেজি পর্যন্ত ওয়্যারহেড বহন করতে পারবে, অনেক বড় একটা ড্রোন। বাংলাদেশি প্রবাসীরা কোথায় সেফ? আরব আমিরাতে? আমার কাছে মনে হয় না এই মুহূর্তে আরব আমিরাতে সেফ। নেতানিয়াহুর মৃত্যুর খবর কি সত্য? এখনো পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি, কিন্তু সন্দেহ আছে। জাগো বাংলায় দেখলাম ইসরায়েলের দিমনায় হামলা চালাইতেছে ইরান। আপনার কাছে এই বিষয়ে কোনো খবর আছে কিনা? না, এই বিষয়ে কোনো খবর নেই। 3টা বিষয় ছিল, এটা আমি বিভিন্ন বাংলাদেশের পত্রপত্রিকায় এবং রিপোর্টে দেখেছি। 3টা খবর। 3টা খবর হচ্ছে এরকম যে ইসরায়েলের 3টা গুরুত্বপূর্ণ জায়গায় ইরান হামলা চালিয়েছে। ইসরায়েলের 3টা গুরুত্বপূর্ণ জায়গায় ইরান হামলা চালিয়েছে, সেটা আমি আজকে সকালবেলায় দেখেছিলাম। সেই হামলাগুলোর মধ্যে হচ্ছে একটা ছিল পালমাচিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিটা মূলত ইসরায়েলের ড্রোন অপারেশন হয়, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা ব্যবহার করা হয়। বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে বলেছে যে তারা এই ঘাঁটিটিকে টার্গেট করেছে। দেখেন, ইরানের পক্ষ থেকে কিন্তু নিক্ষেপের ভিডিও, নিক্ষেপের কথা বলা হচ্ছে, কিন্তু সরাসরি এই ঘাঁটিতে আক্রমণ করে ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এরকম কোনো ভিডিও দেখা যাচ্ছে না, বা এরকম কোনো তথ্য ইরানের কাছ থেকে আসে নাই, যে কারণে সেখানে আসলে আক্রমণ হয়েছে কিনা সেটা বলা কঠিন। এখানেই মূলত মাঝারি পাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ঠেকানোর জন্য ডেভিড সিলিং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়াও এখানে ইসরায়েলের উন্নত এই যে হ্যারমেস 900 ড্রোন, যেটা সেই ড্রোন পরিচালিত হয়, এবার এখান থেকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি পরীক্ষা করা হয়। এজন্য এই পালমাচিম বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ। এখন ইরান যদি সেখানে আক্রমণ করতে পারে, যেভাবে ইরান এখন বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, সেরকম যদি হয়, তাহলে এটা হবে ইসরায়েলের ধরেন
ধমনীতে আক্রমণ, কলিজায় না বললাম, ধমনীতে আক্রমণ। এরপরে হচ্ছে ওবদা বিমান ঘাঁটিতেও আরেকটা আক্রমণের কথা বলা হচ্ছে। ওবদা বিমান ঘাঁটি হচ্ছে প্রধানত বিমান প্রশিক্ষণ, সামরিক মহড়া এবং দীর্ঘ পাল্লার অভিযান পরিচালনার জন্য এটা ব্যবহার করা হয়। এই ঘাঁটিতে আমেরিকা এবং ইউরোপীয় বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া করে ইসরায়েলের বাহিনী। যুদ্ধ পরিস্থিতিতে এটা দক্ষিণ দিক থেকে আসা আকাশ প্রতিরক্ষা, মারাত্মকভাবে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এবং আক্রমণগুলোকে ঠেকানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে যে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত, এই শিনবেত গোয়েন্দা সংস্থার সদর দপ্তরেও আক্রমণ করা হয়েছে বা সদর দপ্তরকে টার্গেট করে হামলা করা হয়েছে, এটা হচ্ছে ইরানের দাবি। এই সংস্থাটা কি? এটা হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিভিন্ন গোয়েন্দা অভিযানের দায়িত্ব পালন করে। এই খবরগুলো কে দিয়েছে? মিডল ইস্ট অবজারভার দিয়েছে। এখন এই তিনটাই যদি সঠিক হয় তাহলে ইসরায়েলের কলিজার কাছাকাছি ইরান আক্রমণ করেছে, এটা বলা যায়। আর আপনি যে প্রশ্নটা করলেন যে হচ্ছে একটা ইসরায়েলের ডিমোনায়, ইসরায়েলের যে পরমাণু অস্ত্রের যে জায়গা সেখানে হামলা চালিয়েছে ইরান, এরকম কথা, এই ব্যাপারে আসলে নিশ্চিত কোনো তথ্য নাই। এরকম কিছু খবর প্রচার করা হচ্ছে, খবর প্রচারিত হচ্ছে যে সেখানে হামলা হয়েছে। এই ধরনের পরমাণু স্থাপনাগুলোয় হামলা ছোটখাটো বিষয় না, যদি হয়ে থাকে তাহলে সেটা হবে বিশাল ব্যাপার। আমি জানি না, যেহেতু আমি এটার ব্যাপারে বলতে পারবো না যে এখানে হামলা করা হয়েছে। পারমাণবিক বোমা ছাড়া ইরানের লক্ষ্য অর্জন করা সম্ভব না, এরকম অনেক কথা বলছেন। তৃতীয় যুদ্ধ কি শুরু হয়ে গেল? তুরস্ক পাকিস্তান আসলে কি চায়? আমেরিকাকে ঠান্ডা করার উপায় কি ইরানের পক্ষে? তুরস্ক এবং পাকিস্তান চায় তাদের নিজেদের স্বার্থ রক্ষা, সহজ কথা যেটা, যুদ্ধে না জড়িয়ে নিজেদেরকে রক্ষা করা, এটা চায়। আর যদি বলেন যে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেল কিনা, নতুন স্টাইলের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলা যায়। নতুন স্টাইল কিরকম? এই যুদ্ধে বড় বড় পরাশক্তিগুলো সবগুলো এখনো পর্যন্ত যুক্ত হয় নাই, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে এই যুদ্ধে পক্ষ নিয়েছে অলরেডি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে রাশিয়া এবং চীন আমাদের সাথে তাদের স্ট্র্যাটেজিক কৌশলগত সম্পর্ক আছে, সেই কৌশলগত সম্পর্কের মধ্যে সামরিক সম্পর্ক আছে। আমরা এই সম্পর্ক এতদিন পর্যন্ত অব্যাহত রেখেছি এবং এখনো চলছে, এটা হচ্ছে তার কথা। আজকেও বলছে যে তাদের সাথে আমাদের এই সম্পর্ক এখনো চলছে। সুতরাং সেই সম্পর্ক নিয়ে যেন কেউ আমাদের প্রশ্ন না করে, কোনো ধরনের সন্দেহ না রাখে, এটা হচ্ছে তার কথা। তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে সেই সামরিক সম্পর্কটা কত দূর, তারা কি আপনাদেরকে অস্ত্র দিচ্ছে? সে বলছে এটা আমি আপনাদেরকে জানাবো কেন, এটা বাস্তব। এখন আসলেই এই সম্পর্কটা ইরান যতটা শক্তিশালী ভাবে বলছে ততটা শক্তিশালী, নাকি এটা ইরানের একটা কৌশল যে দেখো এই সব পরাশক্তি দুটো আমার পাশে আছে, এটা দেখানোর? আবার যদি এটা ইরানের কৌশল হয় বা অর্থাৎ সত্য কথা যদি না হয়, তাহলে তারা বলবে যে না আসলে আমরা ইরানের পাশে নাই, দেখো ইরান এটা সত্য কথা বলে না, এরকম ভাবে তাদের বক্তব্য আসতে পারতো। কিন্তু সেটাও যেহেতু আসে নাই, সেহেতু এখনো পর্যন্ত বলতে পারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথাই সঠিক। রাশিয়া চীনের কি ক্ষমতা নেই নেতানিয়াহুর অবস্থা শনাক্তের? ক্ষমতা হয়তো আছে, কিন্তু তারা এটা এখনো পর্যন্ত করছে না। ইসরায়েল কি ক্লাস্টার বোম ইউজ করেছে? আমি জানি না, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি আরেকটা ফোন হাতে নিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জৈব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা কতটুকু দুপক্ষেরই? জৈব অস্ত্র নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, তবে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং আমেরিকা ইসরায়েল যদি হচ্ছে এই যুদ্ধে আরো বেশি সম্মানহানি ঘটে তাদের, তারা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে, এটা করেছে, এটা করে তারা, এটা হচ্ছে ইয়ানা। আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার নিজস্ব আইডি ইরানকে কখনো হারতে দেবে না রাশিয়া এবং চীন, এটা 100% আপনি লিখে রাখতে পারেন, এক দর্শক বলেছেন। আমি বাসায় বসে লাইভ দেখি নিয়মিত। কয়েকদিন পূর্বে আপনি একটি লাইভ শুরু করেছিলেন, ঘরের হিসাব বাজারে গিয়ে মেলে না, এই কথা দিয়ে আমি আমার গিন্নিকে এই কথা বলার কারণে এখন আমাদের মধ্যে ব্যাপক পরিমাণে ঝগড়া হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। যাই হোক, বাংলাদেশে কত পার্সেন্ট ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদন করতে পারবে? 3% থেকে 5%, 3.5% বা 4%-এর কাছাকাছি হলেই করতে পারবে। উত্তর কোরিয়া কি ইরানকে সমর্থন দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করবে? না, আক্রমণ করবে না, কিন্তু ইরানের উপরে আক্রমণ যে সমস্ত দেশ আমেরিকার পাশে দাঁড়াবে সেই সমস্ত দেশকে ভয় দেখে, হুমকি ধামকি দেখে দূরে রাখতে চাইবে। ইসরায়েলের পরবর্তী শত্রু তুরস্ক, এই বিষয়ে কিছু বলেন। যুদ্ধটা শেষ হোক তারপরে এই বিষয়ে বলবো। ইসরায়েলের পরবর্তী শত্রু তুরস্ক, এটা মোটামুটি ইসরায়েল নিজেই বলেছে এবং তুরস্ক এটা মনে করছে যে ইসরায়েলের পরবর্তী শত্রু তুরস্ক। তবে এটা নিয়ে কথা বলবো। গতকালকে তুরস্কের এক সাংবাদিক ইসরায়েলে সংবাদ সংগ্রহের সময় টেলিভিশনে
খবর প্রচারের সময় তাকে ইসরায়েলি একজন এসে ব্যাপক পরিমাণে গালাগালি করে বলছে, এই তুর্কি, তুমি তুর্কি থেকে আসছো, তুমি হচ্ছে আমার বড় শত্রু। হ্যাঁ, সেই তুর্কি কিন্তু আসলে একেবারে হিজাব পরাটা না, একটা নারী নরমাল হচ্ছে ওয়েস্টার্ন পোশাক পরা বা তার্কির যে হচ্ছে সেকুলার পোশাক সেরকম পোশাক পরা, কিন্তু তাকে এইভাবে বলছে যে তোমাদের খবর আছে, তোমরা তোমাদেরকে আমরা শেষ করে দেবো, এরকম মানে আর কি। তো এটা আছে, এটা মোটামুটি তুরস্ক জানে আমার কাছে যেটা মনে হচ্ছে। দেখা যাক, পরবর্তীতে আলোচনা করব। অনেক কথা বললাম, আজ এখানেই রাখছি।